এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় অশ্বগন্ধার চারা তৈরি ও রোপণ পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ দে, ডাইরেক্টর ATARI অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। সবাইকে স্বাগত, নমস্কার, আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু আপনার থেকে জানতে চাইব, এই যে অশ্বগন্ধা গাছ, এটি ঠিক কী ধরনের গাছ? দেখুন, অশ্বগন্ধা একটা ঔষধীয় গাছ। এটার বৈজ্ঞানিক নাম উইথানিয়া somnifera। এর গোত্র হচ্ছে সোলানেসি। এটা বিরুৎ জাতীয় গাছ, মানে গাছটা খুব বড় হবে না, 2 থেকে 3 ফিট পর্যন্ত গাছটা বাড়তে পারে।
নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভালো হয়। যেমন আমাদের ভারতবর্ষে এটা একটা উপযুক্ত জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গ খুবই উপযুক্ত জায়গা। দোআঁশ বেলে দোআঁশ মাটিতে এই গাছটা ভালো হয়। আর এই গাছটা যে জায়গাগুলোতে ভালো হয় তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে জায়গাগুলো, পশ্চিম মেদিনীপুর, যেগুলো একটু শুকনো জায়গা, আচ্ছা। সেই জায়গায় কিন্তু বেশি ভালো হবে। এই সমস্ত জায়গায় যেখানে মাটির উর্বরতা খুব ভালো নেই, একটু শুকনো, সেই জায়গায় কিন্তু চাষি ভাই বোন মায়েরা এই গাছটার যদি চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। প্রথমেই তো আমরা জানলাম যে অশ্বগন্ধা গাছ কী ধরনের গাছ। এবার যদি একটু বলেন যে এই চারা তৈরির পদ্ধতি। অশ্বগন্ধার চারা তৈরির পদ্ধতি বলতে গেলে তার আগে একটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে অশ্বগন্ধা কিন্তু দুভাবে করতে পারা যায়। একটাকে আমরা বলি সরাসরি বপন পদ্ধতি, আচ্ছা, যেটা মানে মূল জমিতে সরাসরি করা হলো। আর একটা হচ্ছে চারা তৈরি করার পরে। তো আমরা সচরাচর তার ধানের মতো প্রথমে চারাটা তৈরি হলো, তারপরে বীজতলায় রোপণ করা হবে মূল জমিতে। তো এই দ্বিতীয় পদ্ধতিটাই আমরা অনুমোদন করে থাকি সব সময়, কারণ দ্বিতীয় পদ্ধতিটাতে দুটো লাভ আছে। একটা হচ্ছে এটাতে বীজের মাত্রা অর্ধেক হয়ে যায়, প্রতি হেক্টরে প্রায় 5 কিলো বীজ লাগে যদি আমরা চারা তৈরি করে এই রোপণ করি মূল জমিতে। আর যদি আমরা সরাসরি বপন করি তাহলে কিন্তু আমাদের প্রায় 10-12 কিলো বীজ লাগবে। তো বীজের মাত্রাটা অর্ধেক হয়ে যায়, আর তার জন্যে যে ইনভেস্টমেন্ট, চাষের ইনভেস্টমেন্ট লাগত যেটা বলে, সেটাও কম হয়ে যাচ্ছে। চারা তৈরি করলে এটা একটা ভালো দিক। আচ্ছা, এই যে আপনি বলছেন সরাসরি মূল জমিতে বপন করা হবে, তো সেই ক্ষেত্রে ধানের ক্ষেত্রে যেমন বলা হয় সারিতে বোনা বা এরকম কিছু কি তার পদ্ধতি আছে? হ্যাঁ, দেখুন, এইটা দুইভাবে করা যায়। একটা তো অনেক সময় চাষি ভাই বোন মায়েরা ছিটিয়েও করে, কিন্তু যদি সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার রাখে, আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 45 এরকম রাখা যেতে পারে। আর একটা পদ্ধতি আছে, সেটা একটা সারি থেকে একটা সারি দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, মানে 2 ফিট। আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 1 ফিট 30 সেন্টিমিটার, এইভাবেও রাখা যেতে পারে। একটা 1.5 ফিট দূরে সারি এবং গাছের দূরত্ব, আর একটা হচ্ছে সারি থেকে সারির দূরত্ব 2 ফিট, আর গাছ থেকে গাছের দূরত্ব 1.5 ফিট। এইরকমও বা 1 ফিট রাখলেই চলে, এরকম করা যেতে পারে। আচ্ছা, কোন সময় এই রোপণ পদ্ধতি বা চারা তৈরি আমরা করব? হ্যাঁ, চারা তৈরি করার জন্য প্রথমে আমাদের তো বীজতলা তৈরি করে নিতে হবে, ভালো করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে, এবং তারপরে ভালো করে গোবর সার দিয়ে একটা বীজতলা তৈরি করতে হবে। সময়টা হলো এই সময়টাই, এই যে জুলাই এর শেষে আগস্টে। এখন অ্যাকচুয়ালি জলবায়ু পরিবর্তনের যুগে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কিন্তু বর্ষাটা একটু পিছিয়ে পড়ছে। তো এই জুলাই আগস্টের এই সময়টাই চারা তৈরির উপযুক্ত সময়। আর জমিতে জল নিকাশের ব্যবস্থাটাও ভালো রাখতে হবে, কারণ চারা তৈরির সময় যাতে ওইখানে জল দিতে হবে, কিন্তু জলটা যেন জমে না থাকে, বয়ে চলে যায়। সেটা বীজতলাটা তো শুকনো রাখলে চলবে না, ওটা ভিজেই রাখতে হবে। আর একটা হচ্ছে বীজ যখন আমরা বপন করব চারাতলায়, তখন বীজটা 48 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে জলটাকে ঝরিয়ে নিয়ে, তারপরে আর একটা এখানে কিছু কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে গাঁট জাতীয় একটা রোগ তৈরি হয়। এটা শিকড়টাই মূল এর উপাদান। তো শিকড়ে গাঁট জাতীয় একটা নিমাটোডের প্রকোপ আছে, সেইটা সরানোর জন্যে। আর এই যত বীজ বা গাছ তৈরি হওয়ার পরে এই যে সড়ন গলন যেগুলো হয়, পচে যায় গাছটা, ওই যেখানে মাটি আর গাছ যেখানে বেরিয়ে এসছে সেই সংযোগস্থলে পচাটা শুরু হয়, এবং খুব তাড়াতাড়ি পচা শুরু হয়। এইটাকে রক্ষে পাওয়ার জন্য আমাদেরকে একটা বায়ো কন্ট্রোল এজেন্ট আছে, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম। সেটা প্রকৃতিগত দিক থেকে অনেক সুরক্ষিত, সেটাকে প্রয়োগ করা যেতে পারে। এটা কি বীজ শোধনের ক্ষেত্রে তারপরে আমরা ওই বীজটা চারা তৈরির জন্য লাগাবো। তো এই ওষুধটা কি ওই জলে ভিজিয়ে রাখার সময় দেওয়া হবে? না, এই ওষুধটা জলে ভিজিয়ে রাখার পরে আমরা এইটা লাগাবো। আচ্ছা, প্রয়োগ করবো। আচ্ছা, তাহলে বীজ শোধন করেই বীজটাকে রোপণ করা ভালো আর কি। ভালো। তো এই যে আপনি বলেন যে মূল জমিতে সরাসরি বুনলেই ভালো, তো মূল জমি তৈরিটা কিভাবে করবেন যদি ছোট করে একটু বলেন। যদি না, এমনিতে তো চারা তৈরিটাই ভালো, চারা তৈরি করে রোপণ করাটা ভালো, কিন্তু যদি কেউ মূল জমিতে সরাসরি করে সেক্ষেত্রেও এই
48 ঘন্টা বীজটা ভিজিয়ে রেখে ট্রাইকোডার্মা প্রয়োগ করার পরে মূল জমিতে আমাদেরকে লাগাতে হবে। কিন্তু দুটোর মধ্যে একটু ফারাক আছে। আমরা যেমন এখন চারা তৈরির জন্য লাগাচ্ছি, যেহেতু আমাদের অশ্বগন্ধা খুব বেশি জল দরকার হয় না এবং গোড়াটা ভিজে থাকলে একটু সমস্যা হয়, সেই জন্যে তাহলে আমরা যদি সরাসরি করতে চাই তাহলে কিন্তু বর্ষা যখন শেষ হয়ে আসবে সেই সময়টা আমরা বেছে নেব আরেকটু পরে। আচ্ছা, এই অশ্বগন্ধার কি নানান রকমের প্রজাতি হয়? হ্যাঁ, এই অশ্বগন্ধার বিভিন্ন প্রজাতি আছে। উন্নত প্রজাতিগুলোর মধ্যে পোষিতা একটা প্রজাতি, রক্ষিতা আর একটা যেটা করা যেতে পারে। এছাড়াও জহর অসগন্ধ 20 আর জহর অসগন্ধ 132, এই দুটো কিন্তু খুব ভালো প্রজাতি। রাজবিজয় অশ্বগন্ধা 100, এইটা একটা আছে। এইটা হচ্ছে আমাদের গোয়ালিয়রের ভ্যারাইটি। আর প্রথম দুটো যেটা বললাম জহর অসগন্ধ 20 আর জহর অসগন্ধ 132, এই দুটো ভ্যারাইটি হচ্ছে আমাদের এইগুলো মধ্যপ্রদেশেরই ভ্যারাইটি। এছাড়া WSR, যদি কেউ পার্বত্য অঞ্চলে করতে চান, দার্জিলিং, কার্শিয়াং ওই সব দিকে করতে চান, WSR একটা ভ্যারাইটি আছে, যেটা হচ্ছে প্রজাতি আছে, যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের জন্য প্রয়োগ করা হয়। আর একটা নাগরি বলে একটা ভ্যারাইটি আছে, যেটা লোকাল ভ্যারাইটি। হাই স্টার্চ, যে শিকড়ে বেশি স্টার্চ সেরকম কিছু কিছু জায়গায় দরকার হয়, তার জন্য এই ভ্যারাইটিটা ব্যবহার করা, এই প্রজাতিটা নাগরি নাম তার। তো এই প্রজাতিগুলোই ভালো। আচ্ছা, তো এই প্রজাতিগুলো চাষি বন্ধু যখন যেখানে প্রয়োগ করতে চাইবেন, তো এই যে বীজটা সংগ্রহ করছেন, সেই বীজ কি বাজার থেকেই সংগ্রহ করতে পারেন? হ্যাঁ, বীজ বাজার থেকেই সংগ্রহ করতে পারেন। আর একটা চাষি ভাই বোন মায়েদের জানানোর জন্য বলবো যে এই অশ্বগন্ধার সবচেয়ে বড় বাজার, সেটাও জানা দরকার। আর বীজ টিজ এই সমস্ত জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে নিমাচ বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশের, সেইটাই কিন্তু সবচেয়ে বড় বাজার অশ্বগন্ধার। ওইখানে সমস্ত কিছু পাওয়া যায়। এবং আরেকটা হচ্ছে যে মধ্যপ্রদেশ কিন্তু অশ্বগন্ধার সমস্ত রকম উপকরণের পাওয়ার একটা জায়গা, এবং চাষেরও। আচ্ছা, তো এই যে আমরা চারা তৈরি করলাম, বীজতলায় চারা তৈরি করলাম অশ্বগন্ধার, এবং সেখান থেকে যদি আমরা পরে মূল জমিতে আমরা সেটাকে রোপণ করতে চাই, তো কত দিন বয়সের চারাকে আমরা তুলে রোপণ করব? ঠিক, এটা খুবই উপযোগী প্রশ্ন, খুব দরকারি। এটা হচ্ছে প্রায় আমরা 1.5 মাসের চারা হয়ে গেলে আমরা ওটা খেতে নিয়ে যাব, মূল খেতে। কতটা তখন লম্বা হয়? তখন লম্বা হয়ে যায় প্রায় 8-10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার মিনিমাম হওয়া দরকার। ধরেন 12 সেন্টিমিটার মিনিমাম হওয়া দরকার। 1 ফুট পর্যন্ত গাছ নিয়ে লোকে লাগায়। আচ্ছা, 1 ফুট যখন হয়ে যায়, মানে 30 সেন্টিমিটার, তখন পর্যন্ত লোকে লাগায়। তবে আমি বলবো 15 সেন্টিমিটার এই ধরনের গাছ লাগানোই ভালো। তাতে ওদের যে শখটা লাগে, মানে তুলে আবার লাগানো, সেই শখটা একটু কম তা কার্যকরী হয় গাছের উপরে। খুব বেশি বয়স হয়ে গেলে তখন কিন্তু শখটা বেশি লাগে। তো এই যে তুলে আবার বসানো রোপণ পদ্ধতি, এই পদ্ধতি যদি একটু বলেন। তুলে বসানো রোপণ পদ্ধতির মধ্যে একটাই চাষি ভাই বোন মায়েদের একটা বিষয় খুব লক্ষ্য রাখতে হবে, যে আমরা যখন তুলছি তখন যেন খুব ভালো করে ওই, যদি আমরা বপন করার পরে রোপণ পদ্ধতিতে যাই, তখন গাছগুলো যখন আমরা বের করব তখন যেন শিকড় সমেত উঠে আসে। তার জন্যে বীজতলাটাকে খুব ভালো করে, যদি ওই সময় বর্ষা না হয়ে থাকে, তাহলে বীজতলাটা খুব ভালো করে কিন্তু সেচ দিতে হবে, যাতে মাটি আলগা হয়ে যায়, এবং তারপরে আমরা ওই গাছের চারাটা তুলে মূল জমিতে লাগাবো। আচ্ছা, এই যে চারা তোলা হলো এবং পরে আমরা মূল জমিতে সেটাকে রোপণ করব, তো এর মধ্যে কতটা সময় পাওয়া যেতে পারে? চারা তোলার পরে যত তাড়াতাড়ি সম্ভব লাগালেই ভালো। ওটা সরাসরি মূল জমিটা তৈরি রাখার পরেই চারাটা তোলা উচিত। মূল জমি যে তৈরির কথা বলছেন, কিভাবে তৈরি করবেন কৃষক? জমি প্রস্তুত করার উপায় হচ্ছে, প্রথমে জমিটাকে ভালো করে লাঙল দিয়ে বা ট্রাক্টরের সাহায্যে ওটাকে চাষ দেওয়ার পরে মাটিটা ঝুরঝুরে হয়ে এলে ওটার মধ্যে আমরা গোবর খাদ দেব। গোবর খাদ, আর যতটা সম্ভব আমরা গোবর খাদ দেব। 1.5 থেকে 2 টন পর্যন্ত গোবর খাদ আমরা ওটাতে প্রয়োগ করতে পারি প্রতি হেক্টরে। তো আর চাষি ভাই বোনেদের কাছে, মায়েদের কাছে যতটা গোবর খাদ আছে দিলে ভালো হয় এটাতে, তাহলে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে, যদি লাল মাটির জায়গাতে করেন তাহলে এটা কিন্তু ভালো হয়
পিএইচ মান যখন জমির 7 থেকে 8 থাকে, মানে আপনাদের কি চাষ করার আগে তাহলে একবার soil test মাটি করতে হবে? পরীক্ষা করা খুব ভালো। আর যদি লাল মাটি হয় তাহলে এমনিতেই আমরা জানি লাল মাটিতে পিএইচ মান একটু কম হয়। তো লাল মাটিতে পিএইচ মান যেখানে যদি 5.5-এর চেয়েও কম থাকে তাহলে অবশ্যই একটু চুনের প্রয়োগ করতে হবে, যেটা কৃষি জাতীয় চুন, যেটা কৃষিকার্যের জন্য ব্যবহার করা হয়, সেই চুনের একটু প্রয়োগ করতে সেটা হবে। কখন প্রয়োগ করতে হবে? এটা জমি তৈরির আগে, এবং খুব বেশি নয়, 2 কুইন্টালের মতো চুন প্রয়োগ করলেই হবে প্রতি হেক্টরে। এই পরিমাপে দিলেই যথেষ্ট। এরপরে জমিটা একটু ঝুরঝুরে করে নিয়ে তারপরে আমরা রোপণ করব। ওই রোপণের পদ্ধতি হচ্ছে 45 থেকে 45 সেন্টিমিটার আমাদের সারি থেকে সারির দূরত্ব, আর 45 সেন্টিমিটার একটা চারা থেকে একটা চারার দূরত্ব, এইটা একটা করা যেতে পারে। দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে 60 সেন্টিমিটার, মানে 2 ফুট দূরত্ব থাকবে সারি থেকে সারির, আর তার সাথে 1 ফুট দূরত্ব থাকবে গাছ থেকে গাছের। এইরকম ভাবেও করা যেতে পারে। আমরা যখন ধান এইভাবে রোপণ করছি তখন তো মাটি একদম নরম করে নিচ্ছি, এই ক্ষেত্রে মাটি কেমন থাকবে? এই ক্ষেত্রে মাটি খুব একটা যে চাষ দেওয়ার দরকার তা নয়। অশ্বগন্ধা বেশ এটাকে আমরা হার্ডি প্লান্টই ধরি, মানে যেটা হচ্ছে খুব সহিষ্ণু, যেটা বিভিন্ন রকমের স্ট্রেস এটাকে নিতে পারে, বিভিন্ন রকম সহ্য ক্ষমতা বেশি। তো সেই জন্য খুব বেশি চাষের দরকার নেই, তবুও জমি যতটা সম্ভব চাষ দিয়ে নিয়ে করা ভালো। তাহলে আপনি যেটা বললেন যে প্রায় 1.5 মাসের চারা আমরা তুলে তারপরে মূল জমিতে আমরা রোপণ করব। তো এই যে আমরা মূল জমিতে রোপণ করলাম, এরপরে এটার জলসেচ নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, জলসেচ একটা বড় জিনিস এই অশ্বগন্ধার ক্ষেত্রে। অশ্বগন্ধা কিন্তু কতকগুলো এর মধ্যে জৈব রাসায়নিক উপাদান আছে, যে উপাদানগুলোর মাত্রার উপরে আবার আজকাল বিশেষ করে যেখানে যদি এক্সপোর্ট করতে হয়, এটাকে রপ্তানি করতে হয়, তখন কিন্তু ওই জৈব উপাদানের ভিত্তিতেই আজকাল পেমেন্ট করছে ওরা। তো সেই জৈব উপাদানগুলো মেনলি কিছু অ্যালকালয়েড আছে। প্রধান অ্যালকালয়েডের মধ্যে উইথামিন, সমনিফেরিন, উইথানন, উইথানোলাইড, WS1, এরকম অনেকগুলো অ্যালকালয়েড আছে। এই অ্যালকালয়েডের মাত্রার উপরে ভিত্তি করে আজকাল পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে যখন রপ্তানি করা হয়। তাতে কিন্তু এই যে সেচের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন না, এটার একটা মুখ্য ভূমিকা আছে। খুব বেশি সেচ দিলে হয়তো অনেক বেশি প্রোডাকশন হয়ে গেল, কিন্তু ওই শিকড়টার যে তার মধ্যে যে অ্যালকালয়েডের গুণমান সেটা কিন্তু কমে আসে খুব বেশি সেচ দিলে। আর বিশেষ করে 1 মাস আগে যখন ফসলটা তৈরি হচ্ছে তার 1 মাস আগে সেচ বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, তাহলে সেচটা বেশ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আর সার যে আপনি শুরুতেই বললেন গোবর সার দেওয়ার কথা, অন্য কোনো সার কি প্রয়োগ করতে হয়? অন্য কোনো সার মাটি পরীক্ষার ভিত্তিতে যদি দেখা যায় যে খুব কম মাটিতে উর্বরা শক্তি খুবই কম, তাহলে আমরা 20 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে আর 40 কেজি ফসফরাস এটা দিতে হবে আমাদের। এইটা যেহেতু এর শিকড়টাই প্রধান উপাদান, ওই জন্য ফসফরাসটা হচ্ছে প্রধান গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো নাইট্রোজেন খুব বেশি দিলে কিন্তু আবার গাছটার যে মানে শিকড়ের যে গুণমান সেটা কিন্তু খুব ভালো হবে না, বরঞ্চ ফসফরাসটা ওই জন্যে খুব এখানে গাছের পুষ্টির জন্য খুব বেশি দরকার। সেই জন্য আমরা খুব কম মাত্রায় 20 কেজি প্রতি হেক্টরে নাইট্রোজেন আর 40 কেজি ফসফরাস প্রতি হেক্টরে দিলেই যথেষ্ট। আর কোনো জমিতে যেখানে জিঙ্কের পরিমাণ যেখানে কম থাকে সেখানে আমরা 5 কেজি জিঙ্ক সালফেট প্রতি হেক্টরে প্রয়োগ করতে বলি। গাছ হলেই তো সেখানে তো কিছু আগাছা জন্মায় আর কি, তো আগাছা নাশকের জন্য কি করতে হবে? আগাছা নাশকের জন্য এখানে আমাদের মাঝে মাঝে নিড়ান দিতে হবে। আমরা দেখতে পেয়েছি সেচ দেওয়ার পরে, প্রথম সেচ দেওয়ার পরে যে আগাছার বৃদ্ধি হয় সেটা সবচেয়ে বেশি। ওই প্রথম সেচ দেওয়ার পরে যে আগাছার নিড়ানটা সেটা যদি ভালো করে দেয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আর বিশেষ কিছু করার দরকার হয় না। একবার নিড়ান নিয়ে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অশ্বগন্ধার জন্য খুব একটা নিড়ান দেওয়ার দরকার হয় না, একটা নিড়ান কিন্তু ভালো করে দিতে হবে, এটা ঠিক। প্রত্যেকটা গাছের তো কিছু রোগ ব্যাধি বা কীটের সমস্যা থাকে, তো এই অশ্বগন্ধার সেরকম কিছু রোগ ব্যাধি বা কীটের কোনো সমস্যা আছে? অশ্বগন্ধার জন্যে যেটা মূলটা প্রধান উপাদান বলে, মূলে একটা
আগেও একবার আমরা খুব ছোট্ট করে গাঁটের কথা বলেছিলাম। এটা হচ্ছে নিমাটোড এক ধরনের। এই যে নিমাটোডটা, এই নিমাটোডটার যেখানে বেশি থাকে সেখানে এই গাঁটটা তৈরি হয়। এতে বীজের দর সেটা কিন্তু অনেক কম হয়ে যাবে। সেই জন্যে আমরা ওই পরে করা যায় রাসায়নিক এজেন্ট আছে, তার জন্যে 1,3-ডাইক্লোরোপ্রোপিন একটা আমাদের রাসায়নিক উপাদান আছে, একটাতে মিথাইল আইসোথিওসায়ানেট। এই জিনিস দুটো দেয়া যেতে পারে, কিন্তু আমরা যেটা কার্বোফিউরনও অনেক সময় বলা হয় দিতে, কিন্তু এই কোনোটাই কিন্তু পরিবেশ বান্ধব নয়। সেই জন্য আমরা বলি যে বীজটাকে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম দিয়ে, যেমন বলেছিলাম, ওটাকে শোধন করে নিয়ে লাগালে এই নিমাটোডের ইনফেস্টেশন, তাছাড়া আমাদের যে সড়ন গলন, যে পচে যায় যে রোগটা তো হয়, সেইগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। আর নিম যৌগেরও ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন সময়ে যদি কোনো পোকামাকড় হয় তাহলে নিম যৌগের, নিম তেলের স্প্রে করে আমরা ওর থেকে, কারণ এটা একটা ঔষধীয় গাছ, তো ওই জন্য আমাদের খুব বেশি কেমিক্যালের দিকে না যাই ভালো। তো এই যে দানা বা অন্যান্য সামগ্রী অশ্বগন্ধার জন্য আপনি বললেন যে মধ্যপ্রদেশে পাওয়া যায়, তো পশ্চিমবঙ্গের চাষি বন্ধুরা কি করবে? পশ্চিমবঙ্গের চাষি বন্ধুরা আমাদের যেমন এই রাষ্ট্রীয় যে একটা ঔষধীয় বোর্ড আছে, আচ্ছা, তার একটা আমাদের আঞ্চলিক একটা, ওটাকে বলা যায় রিজিওনাল স্টেশন, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতেই আছে। আচ্ছা, তো যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এই যে সংস্থাটা আছে, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, এরাও কিন্তু কিছু কিছু জানে। তবে এখন কিন্তু এই গাছটা মূলত এই যে আমি বললাম যাদবপুর ইউনিভার্সিটিতে যে একটা কেন্দ্রীয় সংস্থা, যে ঔষধীয় বোর্ডের একটা সংস্থা আছে, তারাই কিন্তু মেনলি এটা দেখছে। তাদের সাথে যোগাযোগ করলে খুব ভালো করেই ওরা বিভিন্ন চাষি ভাই বোন মায়েরা এই ব্যাপারে জানতে পারবেন। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল অশ্বগন্ধার চারা তৈরি ও তার রোপণ পদ্ধতি। এ বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর প্রদীপ দে, ডাইরেক্টর ATARI এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University